গুড আফটারনুন প্রত্যেককে। আজকে কবি জীবনানন্দ দাশ রচিত সমারূঢ় এই কবিতার উপর আলোচনা করব। আমার একটাই বক্তব্য যে এই ভিডিও যারা দেখো বা দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। সাহিত্যের আলোচনা বিভিন্ন বাংলা সাহিত্যের আলোচনা বিভিন্ন কবিতার উপরে আলোচনা করা হয়ে থাকে। তো কবিতা সংকলন থেকে বিভিন্ন কবিদের কবিতা আলোচনা আমি করি। তো সেই কবিতাগুলো হয়তো অনেকের পাঠ্য বইয়ের সাথে মিলে যেতে পারে, আবার কারোর নাও মিলতে পারে। কবিতা সবসময় মিলে যাচ্ছে পাঠ্য বইয়ে আছে বলেই যে পড়তে হবে তেমন কোনো মানে নেই। অবশ্যই বাইরে থেকে যারা কবিতার প্রতি আগ্রহ যাদের আছে, যারা কবিতা লেখে বা কবিতা পাঠ করে বা কবিতা ভালোবাসে যারা, তাদের জন্য বলি তারা এই বাংলা সাহিত্যের কবিতার আলোচনায় যেন অংশগ্রহণ করে, এই কবিতার আলোচনার ভিডিওগুলো যেন তারা দেখে। আজকে জীবনানন্দ দাশের আলোচনায় কবিতা হলো সমারূঢ়। বরং নিজেই তুমি লেখো নাকো একটি কবিতা, বলিলাম ম্লান হেসে ছায়াপিণ্ড দিল না উত্তর। বুঝিলাম সে তো কবি নয়, সে যে আরূঢ় ভনিতা। পাণ্ডুলিপি ভাষ্য টিকা কালি আর কলমের পর বসে আছে সিংহাসনে। কবি নয় অজর অক্ষর অধ্যাপক, দাঁত নেই চোখে তার অক্ষম পিছুটি। বেতন 1000 টাকা মাসে আর 1000 ডেরেক। পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি। যদিও সেসব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক চেয়েছিল, হাঙরের ঢেউয়ে খেয়েছিল লুটোপুটি। দেখো, আমাদের এটা হলো জীবনানন্দ দাশের রচনা রচিত একটি কবিতা। সবসময় মনে করি আমরা কবিরা লিখে থাকেন সবসময় একটা আমাদের জীবন কেন্দ্রিক লিখে থাকেন। কবিরা সবসময় জীবনকে কেন্দ্র করে লিখে থাকেন এবং কবি জীবনানন্দ দাশ সবসময় প্রকৃতি কেন্দ্রিক কবি ছিলেন এবং মানুষকে নিয়ে লিখে গেছেন, মানুষের জীবন নিয়ে লিখে গেছেন। তাই তিনি এখানে বলছেন যে বরং নিজেই তুমি লেখো নাকো একটি কবিতা, তুমি কারুর ওপর নির্ভরশীল না হয়ে নিজেই একটা কবিতা লিখে ফেলো না। বলিলাম ম্লান হেসে, মানে আমার যে ম্লান হাসি, সেই ম্লান হাসিতে আমি বলছি ছায়াপিণ্ড দিল না উত্তর। আমি হেসে বলছি, আমার মুখটা ম্লান হয়ে গেছে এবং আমি বলছি যে একটা কবিতা লেখার কথা আমি বলছি। আমার যে ছায়া, সে কোনো উত্তর দিল না, ছায়াপিণ্ড কোনো উত্তর দিল না। বুঝিলাম সে তো কবি নয়। আমি তখন বুঝলাম যে আমি তো কবি নই। সব কবিরাই যে কবি, মানে সবাই যারা কবিতা লিখছে তারা যে কবি হয়ে যাচ্ছে তা নয়। আবার সকল কবি যে মানে কবিতার এখানে বলতে চাইছি যে সব সাধারণ মানুষ, যে কোনো মানুষই কবিতা লিখতে পারে, ছন্দেও লিখতে পারে, আবার ছন্দ না মিলিয়েও লিখতে পারে। তার ছন্দ হয়তো মিলছে না, কিন্তু সে যে কবি হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। বুঝলাম সে তো কবি নয়, সেই কথাই কবি এখানে বলছেন। সেই ছায়াপিণ্ড থেকে বোঝা যাচ্ছে তিনি তো কবি নন। সে যে আরূঢ় ভনিতা, সে একটা ভনিতা হয়ে গেছে। ভনিতা হওয়ার থেকে মনে হয় কবি হওয়া অনেক ভালো। পাণ্ডুলিপি ভাষ্য টিকা কালি আর কলমের ওপর। পাণ্ডুলিপি আছে, ভাষ্য আছে, টিকা আছে, কালি কলম পত্রিকা আছে, এইসবের কথা বলছে। বসে আছে সিংহাসনে, কবি নয়। যারা বসে আছেন, ইনি একটুখানি খোঁচা মারছেন। কল্লোল যুগের সাহিত্যিক যেহেতু ছিলেন উনি, সেই জন্য একটু খোঁচাই মারছেন যারা অজর অক্ষর অধ্যাপকদের যে দাঁত নেই তাদের, অর্থাৎ কি বলছেন তারা জানেন না, কি মানে লেখার ভাষার মাধ্যমেই বোঝা যাচ্ছে, মানে লেখনীর ভাষাতে বোঝা যায় ওনাদের বক্তব্য, ওনারা কি বলতে চাইছেন। তাই বলছেন যে কবি বলছেন ওনাদের দাঁত নেই। ইনিও কিন্তু একজন অধ্যাপক ছিলেন। তো উনি অন্যদের কথা বলছেন, দাঁত নেই চোখে তার অক্ষম পিছুটিটাও তো এমন পিছুটি হবে যেটা পিছুটি পরিষ্কার না করলে মানুষ ভালো করে সকালবেলা চারিদিকে তাকাতে পারবে না, দেখতে পাবে না। তো পিছুটিটা অক্ষম যদি হয়ে যায় সেক্ষেত্রে কি করে সম্ভব? বলছে অক্ষম পিছুটি, বেতন 1000 টাকা মাসে।
মাসে তো বেতন 1000 টাকা, আর 1000 ডেরেক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি। যদি আমি মৃত কবি, অর্থাৎ মৃত কবি বলা হয়েছে যাদের লেখার মধ্যে বিষয়বস্তুর মধ্যে কিছু নেই, তেমন মানে তারা সারা জাগাতে পারছে না, বা তারা মানে তাদের বক্তব্য, তাদের ভাবনা চিন্তা সেই রকম নয়। হ্যাঁ, কবির ভাবনা চিন্তার সঙ্গে ওনাদের ভাবনা চিন্তার কোনো মিল নেই। পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি, সেই কবিরা মৃত যাদের ভাবনা চিন্তা একদমই অক্ষম, ভাবনা চিন্তা যেখানে তাদের ভাবনা চিন্তা মানে দুর্বলতা আছে, যেখানে তাদের ভাবনা চিন্তার একটা কি বলবো স্ট্রং, যেটা বলা হয় স্ট্রং ভাবনা, সেটা নেই, যে সঠিক ভাবনাটাই তারা নেই। তাই জন্য বলছে তাদের মাংস কৃমি খুঁটে তাদের কথা প্রকাশ করতে গিয়ে আমি হয়তো 1500 টাকা বেতন পাবো। যদিও সেসব কবি ক্ষুধা প্রেম আগুনের শেখ, সেই সব কবিরা হচ্ছেন ক্ষুধা প্রেম আগুনের শেখ, তারাও কিন্তু মানে প্রেমের ক্ষুধা তাদের মধ্যে আছে, তারাও কিন্তু সেই আগুন, প্রেমের আগুনেও তারা কিন্তু শেক খেয়েছে, মানে এই কথা উনি বলতে চেয়েছিল হাঙরের ঢেউয়ে খেয়েছিল লুটোপুটি। তারাও কিন্তু হাঙরের ঢেউয়ে, তিনি কিন্তু কাউকে ছোট করছেন না, তিনি বলছেন যে লুটোপুটি হাঙরের ঢেউয়ে তারাও খেয়েছে। হাঙরের ঢেউ বিশাল ঢেউ, সেই ঢেউ যৌবনকালের ঢেউ তারাও খেয়েছে, কিন্তু তাদের তাদের কৃমি খুঁটেই কিন্তু, বা তাদের মাংস কৃমি খুঁটেই কিন্তু তিনি 1500 টাকা বেতন পাবেন। অর্থাৎ ইনি একটুখানি চোখে আঙুল দিয়ে দেখালেন, যে কবি জীবনানন্দ দাশ চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন সমাজের পরিস্থিতি। এখানে শুধুমাত্র আমরা কবিদের কাছেই কিন্তু সীমাবদ্ধ থাকবো না, সাধারণ মানুষে চলে যাব, এবং মানুষের জীবন দর্শন মানে সাধারণ মানুষ একটা পর্যায়ে পড়ে, এবং সেখানের মধ্যে যদি আমরা শ্রেণী মানে বিভাজন করি, সেখানে দেখা যাবে তাদের মধ্যে জীবন দর্শন আলাদা। জীবন দর্শনের মধ্যে সব দর্শন পড়ে, পারিবারিক দর্শন পড়ে, সমাজ দর্শন পড়ে, তাদের মূল্যবোধ পড়ে, সব কিছু আলাদা। এক শ্রেণীর মানুষ আছে যাদের সেই জীবন দর্শন আলাদা, আরেক শ্রেণীর মানুষ আছে তাদের জীবন দর্শন আলাদা। অর্থাৎ এরাও হাঙরের ঢেউয়ে লুটোপুটি খেয়েছিল, কিন্তু দুজনের চিন্তাভাবনা কিন্তু সম্পূর্ণ আলাদা। আশা করছি কবিতার আলোচনা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে, এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।